ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখাবে নিফটি কিন্তু আজকের দিনে 25,000-এর নিচে ক্লোজ দিয়েছে এবং 0.30% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো নিফটি এরকমটা করার পিছনে কারণ কি? কারণ একটা কারণ বলা যেতে পারে যে কি মুডিস, একটা গ্লোবাল রেটিং এজেন্সি মুডিস, এরা কিন্তু কি করেছে ইউএসের ইকোনমিকে, যেটা ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমি, সেই ইকোনমিকে কি করেছে ডাউনগ্রেড করেছে। রেটিং 3A ছিল, তো সেই 3A থেকে তারা কি করেছে ডাউনগ্রেড করে AA1 করেছে। তো স্যার এটা একটা কারণ, যেটা নিয়ে আমি ফ্রাইডেতেও আলোচনা করেছিলাম, যেটা নিয়ে আমি আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম, যার জন্য আইটি সেক্টর অনেক বেশি আজকে কিন্তু পড়েছে, আইটি ইন্ডেক্সও পড়েছে। তো এটা একটা কারণ। স্যার ইনি হচ্ছে রবার্ট কিওসাকি। ইনি রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড, যে ইনভেস্টিং জগতের একটা ব্যাপক বই বলতে পারেন। তো সেই বইয়ের কে অথার হচ্ছে রবার্ট কিওসাকি, বেস্ট সেলিং অথার। তো এই রবার্ট কিওসাকি একটা প্রেডিক্ট করেছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে মোটামুটি ফেব্রুয়ারিতে একটা ব্যাপক গিরাবাট দেখা যেতে পারে। তো ব্যাপক না হলেও হালকা হলেও একটা গিরাবাট কিন্তু দেখা গেছে ফেব্রুয়ারি মার্চে। তো স্যার এই রিচ ড্যাড পুয়ার ড্যাডের অথার তিনি কিন্তু আবারও বলছেন যে মেজর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সামনে আসতে চলেছে। মানে বুঝতে পারছেন তো, মেজর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ তিনি সবাইকে সাবধান করছে যে একটা ক্রাইসিস আসতে চলেছে এবং সেই ক্রাইসিসের জন্য কিন্তু তৈরি থাকুন। তিনি এর পিছনে কারণ কি বলছেন, যে ইকোনমিতে যে আনসার্টেনিটি চলছে ইউরোপে, তিনি কিন্তু আমাদের মার্কেট সম্বন্ধে বলেনি, তিনি ইউরোপের মার্কেট সম্বন্ধে বলছেন। এবং ইউরোপের মার্কেটে কিছু হলে কিন্তু বলতে পারেন সারা ওয়ার্ল্ডই হয়, সেটা আমরা প্রিভিয়াস অনেকবার দেখেছি। তো তিনি বলছেন যে ইউরোপের মার্কেটে ইউএসের মার্কেটে যে প্রবলেম চলছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, ইকোনমিক আনসার্টেনিটি, তো সেগুলো কিন্তু এখনও বলছে কি যে গোড়া থেকে এই প্রবলেমটা সলভ হয়নি। এবং তিনি বলছেন যে প্রতি কটা ক্রাইসিস এটা কিন্তু আস্তে আস্তে বিগার হচ্ছে, অর্থাৎ বড় হচ্ছে। কারণটা তিনি বলছেন যে প্রবলেমটা গোড়া থেকে মানে নির্মূল করা হচ্ছে না। তো এই কারণে তিনি বলছেন যে 1998 সালের যে মন্দা বা 2008 সালের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেরকমই কিন্তু হতে চলেছে 2025-এ, অনেক বছর পর। তিনি আরও বলছেন যে অ্যাকর্ডিং টু কিওসাকি, দ্য অরিজিন অফ দিস গ্রোয়িং প্রবলেম টেড কত ব্যাক টু 1971। তো 1971-এ যে প্রবলেমটা দেখা দিয়েছিল প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময়, সেই সময় কিন্তু ইউএসের ডলার কন্টিনিউয়াসলি উইক হচ্ছিল এবং গোল্ড স্ট্রং হচ্ছিল। তো সেই সময় বলছে 1.6 ট্রিলিয়ন স্টুডেন্ট লোন সেই সময় কিন্তু এরকম একটা কোলাপস হয়েছিল। তো রবার্ট কিওসাকি কিন্তু চিন্তিত কিসের জন্য, ডলার কমজোর হচ্ছে এবং গোল্ডের প্রাইস বাড়ছে, যার ফলে কিন্তু তিনি আবারও সাবধান করছে যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, হেভি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে। তো এটাও একটা কারণ কিন্তু বলতে পারেন আজকের মার্কেট নিচে আসার পিছনে। কারণ ডাওয়ের ফিউচার এবং ন্যাসড্যাকের ফিউচারও কিন্তু নিচেই চলছে। দেখুন, ডাওয়ের ফিউচারকে দেখলে দেখা যাবে প্রায় 1%-এর কাছাকাছি ডাউনে চলছে, এবং স্যার ন্যাসড্যাকের ফিউচারকেও দেখলে দেখাবে 1.5%-এর ওপরে কিন্তু ন্যাসড্যাকের ফিউচারও ডাউনে চলছে। জুপিটার ওয়াগন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনের কোম্পানিটা 3% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এই যে ডাউন সাইড মুভমেন্টটা দেখিয়েছে না, এটা একদম লাস্ট মুভমেন্টে, যেখানে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে প্রতি কটা রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছিল। আজকেও এই কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল আর্লি মর্নিংয়ে। তো মার্কেট ক্লোজ হতে হতে এই কোম্পানিটা কিন্তু এরকমভাবে পড়েছে। তো পড়ার পিছনে কারণ, যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু Q4-এর রেজাল্ট, যেখানে মার্কেট ক্লোজ হয়ে যায় জাস্ট কিছুক্ষণ আগে রেজাল্ট ডিক্লেয়ার করে। তো চলুন দেখে নিই রেজাল্টটা কীরকম করেছে। তো আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী বলছে, সিকোয়েন্স বলছে মার্চ 24, এক বছর আগে ডিসেম্বর 24, আগের কোয়ার্টারে মার্চ 25, এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তা টোটাল ইনকাম কী বলছে, টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 1,12,697, আগের কোয়ার্টারে 1,04,400
65, এই কোয়ার্টারে 1,05,651। তো দেখলে দেখা যাবে ইয়ারলি কোম্পানির যে ইনকাম সেটা অনেকটা পড়েছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। এবার খরচা, তো খরচা দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কি বলছে, টোটাল এক্সপেন্সেস বলছে 1 বছর আগে 98,641, আগের কোয়ার্টারে 90,916, এই কোয়ার্টারে 92,334। তো ইয়ারলি খরচা কমেছে কিন্তু কোয়ার্টারলি খরচা বেড়ে গেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 14,056, আগের কোয়ার্টারে 13,548, এই কোয়ার্টারে 13,317। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছে, কোয়ার্টারলি সামান্য পড়েছে, তো ইয়ারলি কিন্তু অনেকটাই পড়েছে। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট, তো মেন প্রফিট যদি দেখি প্রফিট ফর দ্য পিরিয়ড, তো দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 10,462, আগের কোয়ার্টারে 9,643, এই কোয়ার্টারে 10,259। তো 10,400টা ইয়ারলি পড়েছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তো কোম্পানির রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। কেন বলছি, কারণ যদিও বা ইয়ারলি অনেকটাই কমেছে, দেখুন স্যার এই কোম্পানিগুলো যখন অর্ডার পাবে তখনই কিন্তু দৌড়াবে। 1 বছর আগে কোম্পানিগুলো ব্যাপক অর্ডার পাচ্ছিল, নতুন গভর্নমেন্ট হওয়ার পরে গভর্নমেন্ট তেমন এক্সপেন্ডিচার করেনি রেলওয়ে সেগমেন্টে, যার জন্য কোম্পানিগুলো ব্যাপক অর্ডার কিন্তু পায়নি। সেই তুলনায় কোম্পানির রেজাল্ট যদি বলেন তাহলে রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন? ভোডাফোন আইডিয়া, তো ভোডাফোন আইডিয়া কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে প্রায় 8.5% মতন পড়েছে, যেখানে কোম্পানি তো নেগেটিভ চলছিলই, তো হঠাৎ করে খবর আসলো এবং সেই খবরটার জন্য কোম্পানিটা কিন্তু আরও নিচে নেমেছে, অবশেষে ক্লোজ দিয়েছে 8.5%-এর কাছাকাছি ডাউনে। তো হঠাৎ করে কী এমন হলো যেখানে ভোডাফোন আইডিয়া আবারও এতটা নিচে পড়লো? যেখানে এরকমভাবে ভোডাফোন আইডিয়ার বিশেষ করে পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট, যেখানে ভোডাফোন আইডিয়া এয়ারটেল তারা কি করেছিল, তারা এজিআরের ইন্টারেস্টটাকে ওয়েভ করতে চেয়েছিল, তো সেইটাকে কিন্তু সুপ্রিম কোর্ট কী করেছে, ডিসমিস করে দিয়েছে। যেখানে এই ওয়েভারটা পেয়ে গেলে এজিআরের ইন্টারেস্টের, তাহলে কিন্তু ভোডাফোন আইডিয়া অনেকটা বলতে পারেন ঘুরে দাঁড়াতে পারতো। কেন বলছি, কারণ অলরেডি ভোডাফোন আইডিয়ার যা অবস্থা তাতে সার্ভাইভ করা কোম্পানির পক্ষে দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। যদিও বা গভর্নমেন্ট সহযোগিতা করছে, কোম্পানির প্রমোটার আবারও চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য, তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির মেন প্রবলেম হয়ে যাচ্ছে ফান্ড। তো এই ওয়েভটা পেয়ে গেলে, অর্থাৎ এই এজিআর ইন্টারেস্টের যদি মাপটা পেয়ে যেত, তাহলে কিন্তু ব্যাপক একটা রিলিফ পেত ভোডাফোন আইডিয়া। এয়ারটেলের তেমন কোনো ব্যাপার না, কারণ প্রচুর টাকা রয়েছে, এয়ারটেল যখন খুশি দিতে পারে। তো ভোডাফোন আইডিয়ার সাথে তারা কী করেছিল বলতে পারেন যে তারাও যদি মাপ পেয়ে যেত তাহলে গিয়ে তাদের একটা সোনাই সোহাগার মতন। তবে সবচেয়ে বেশি দরকার ছিল ভোডাফোন আইডিয়া। তো এই সুপ্রিম কোর্টের এই ডিসিশনের ওপর কিন্তু আজকে মার্কেট তাকিয়েছিল। যখনই ডিসমিস করে দেওয়া হয়েছে তখনই কিন্তু কোম্পানিটা ডাউন সাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে। তো স্যার এই কারণে কিন্তু ভোডাফোন আইডিয়া আজকের দিনে এরকম একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কিন্তু এয়ারটেলকে দেখলে দেখা যাবে এয়ারটেলের তেমন কোনো প্রভাব পড়েনি, এয়ারটেল কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, যেটা একটু আগে বললাম। যেখানে এয়ারটেলের তেমন কিছু যায় আসে না, কারণ এয়ারটেলের প্রচুর পরিমাণে ফান্ড রয়েছে, যেখানে বলতে পারেন যে এই জিনিসটার ওপর কিন্তু ভোডাফোন আইডিয়া পুরো তাকিয়েছিল। যদি মাপ পেত তাহলে ভোডাফোন আইডিয়া তার বিজনেসটাকে আরেকটু ভালো মতন গ্রো করতে পারতো সেই ফান্ড দিয়ে। জেন টেকনোলজি ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, বিশেষ করে ড্রোন সেগমেন্টে, যেখানে এই কোম্পানিটা ড্রোন তৈরি করে এবং অ্যান্টি ড্রোন সিস্টেমও তৈরি করে। তো আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখেছি, যেখানে স্যাটারডেতে এই কোম্পানিটা রেজাল্ট প্রেজেন্ট করেছিল এবং রেজাল্ট ইয়ারলি কোয়ার্টারলি প্রায় 3 গুণ মতন বেড়েছিল, অর্থাৎ যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল। তার জন্যে ফলস্বরূপ কোম্পানিটা আজকের দিনও 5% আপার সার্কিট মেরেছে। যদি সার্কিটে না থাকতো না কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখাতো, এত ভালো রেজাল্ট কোম্পানিটা প্রেজেন্ট করেছে। যেই রেজাল্টটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি এবং কোম্পানি নিয়েও ডিটেলসে আলোচনা করেছি, যারা দেখেন তারা দেখে নিতে পারেন স্যাটারডেতে ভিডিও। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।